শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সুপার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা, এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, শুভ সকাল এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। নিশ্চয়ই দিনটি অনেক ভালো কাটবে। তোমাকেও শুভ সকাল, তোমার দিনটিও খুব ভালো কাটুক এই প্রত্যাশা। অবশ্যই। দেখো, তোমার সাথে আমি একটু ম্যাচ করার চেষ্টা করেছি। একদম তাই, এবং আরো একজন আমাদের সাথে ম্যাচিং করে আজকে চলে এসেছে, তার সঙ্গে তোমার একটি মিল রয়েছে। অবশ্যই। আগে তুমি জানিয়ে দাও কে বাট তোমাকে একটু সংশোধন করে দেই যে তিনি ম্যাচিং করে আসেনি, তাকে দেখে আমরা ম্যাচিং করেছি। একদম তাই। চলো জানিয়ে দিই কে আছে। একদম। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন একজন শিক্ষানুরাগী, সমাজসেবক এবং উন্নয়ন কর্মী। তিনি আবু সাহেব মোহাম্মদ জান্নাতুন নূর রিশাদ। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। সরি, শুরুতে একটু ফাম্বল করলাম, আপনার নামটা বলতে গিয়ে এত বড় নাম। আসলে এই নাম নিয়ে আসলে লম্বা নাম, অনেকটা কে লম্বা নাম। রেখেছিল নামটা? কে রেখেছিল পার্ট বাই পার্ট, কিছুটা বাবা, কিছুটা মা, কিছুটা আচ্ছা। পরিবার। তবে এই নামের জন্য আমাকে স্কুলে অনেক বিড়ম্বনা বলবো না, মজাও পেয়েছি, মজা করেছে ফ্রেন্ডস। যেমন বেশিরভাগ মানুষরা কোন নামে যে ডাকতেন বন্ধু? জান্নাতুন নূর, এই পার্টটা নিয়ে খুব আচ্ছা, এম্বারাস না, খুব মজা হয়েছে। মানে কনফিউশন। হ্যাঁ, এক্স্যাক্টলি কনফিউশন, যে এটা একটা মেয়েদের নাম, মানে এমনটা ফেস করেছি অনেকটা সময়। বাহ। এই তো নামে কি বাসা যায়? নামে আসলে কি কর্ম বাসা যায়? সবার বড় পরিচয় হয়ে ওঠে। শুভ সকাল আপনাকে জানাই, এবং আজকে শুভ সকালে সকাল আপনাকে আপনাদেরকেও। পেয়েছি। এই আপনার নামের মতো আপনার পদবিগুলো অনেক, শিক্ষানুরাগী, সমাজসেবক, উন্নয়ন কর্মী, আরো কত কিছু। মানে আমি আসলে এগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু তারপরে শুনতে হয় আর কি। বাহ, চলো সুস্মিতা, আমরা একটু অস্বাচ্ছন্দ্য বোধ করাই আর কি, কারণ তার একদম। গুণের তালিকা আজকে জেনে নিতে হবে। একদম গুণের তালিকা আস্তে আস্তে জানবো, কিন্তু তার আগে একদম ছোটবেলার কথা একটু জানতে চাই। ছোটবেলাটা কোথায় কেটেছে, কেমন ছিল? ছোটবেলাটা কেটেছে গাইবান্ধা জেলায়, আচ্ছা। বড় হয়েছি গাইবান্ধাতে। মুন্সিপাড়া এলাকায় বোধহয়। জি, মুন্সিপাড়াতেই বড় হয়েছি, ওখানেই জন্মগ্রহণ করেছি, এবং স্কুল পর্যন্ত মানে ক্লাস 10 পর্যন্ত গাইবান্ধাতে ছিলাম, আচ্ছা। এসএসসি পরীক্ষা পর্যন্ত। তো সেই সময়টা কেমন ছিল আগে শুনে নেই। এটা আমার কাছে আমার শৈশবটা একটু ডিফারেন্ট ছিল বলতে, বাবাকে একেবারেই কাছে পাইনি, আচ্ছা। একেবারেই পাইনি বলতে কি গেলে। করতেন? উনিও ডেভেলপমেন্ট প্রফেশনাল। আচ্ছা। তো ওনাকে এমন দেখেছি যে উনি আমরা ঘুম থেকে ওঠার আগেই উনি বাইরে বের হয়ে গিয়েছেন, হয়তো আমরা ঘুমিয়ে পড়েছি, উনি রাত্রে ব্যাক করেছেন। মাও চাকরি করতেন। সো পরিবারে নানু ছিলেন, তার কাছে মানুষ হয়েছি। তবে অনেক যত্নে কেটেছে সময়টা। স্কুল লাইফটা অনেক মজার ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল। ছোট জেলা শহর, সাইকেল চালিয়ে স্কুল যেতাম। স্কুল শেষে যখন সবাই মিলে আবার পড়তে যেতাম, ওটাও একটা মজা, মানে অনেকটা আনন্দে কেটেছে সময়টা। বাহ। বাহ। ভাই বোন কজন ছিল? 2 ভাই আমরা। আপনি? আচ্ছা। বড়? আমি বড়, আমার ছোট ভাই ও আমার থেকে 7 বছরের ছোট। আচ্ছা। তো প্রথম সন্তান যেহেতু, বাবা মা নিশ্চয়ই বুঝতেই পারছো আদরে ছিল। আদরে ছিল, এবং সেই সাথে এক্সপেকটেশনটাও বোধহয় একটু বেশি ছিল। অনেক আদরে ছিলাম। আমার মা তো অনেক ক্ষেত্রে বলেই ফেলে যে, আচ্ছা। মানে আমি জানি না এটা মানে আর বলা ঠিক হচ্ছে নাকি, বলেন না, শুনি। যে তোমাকে মনে হয় একটু বেশি আদর করে ফেলি। অনেক আদরে ছিলাম। And, সত্যিই বলি যে এটার জন্য এখনো ব্লেসড ফিল করি, ভাগ্যবান ভাবি নিজেকে। বাহ। বাহ। তো ছোটবেলায় আপনি বলছিলেন অনেক মজার দিন ছিল, বন্ধুদের সাথে অনেক বন্ধু বান্ধব ছিল, সাইকেলে করে যেতেন। দুষ্টুমি করতেন কি? আদরে কিছুটা বকে যায় না? দুষ্টুমি, অনেক অ্যাক্টিভিটিস ছিল, চঞ্চল ছিলেন। চঞ্চল ছিলাম, কিন্তু এমন কোনো দুষ্টুমি করি নাই যেটা ক্ষতিকর। যেটা অন্য কাউকে কষ্ট দেবে বা অন্য কেউ পছন্দ করবে না, আচ্ছা। আচ্ছা। এই ধরনের কাজগুলোতে না। তো চঞ্চল যেহেতু ছিলেন, পড়াশোনায় কেমন ছিলেন? পড়াশোনায় ভালোই ছিলাম, আচ্ছা। আচ্ছা। নিজে বলাটা কেমন লাগছে, বাট ভালোই ছিলাম, পড়াশোনায় আচ্ছা। ভালোই ছিলাম। ক্লাস 5-এ জেলায় ফার্স্ট হয়েছিলাম আচ্ছা। স্কলারশিপে, ক্লাস 8-এও তাই। এবং যখন স্কুল শেষ করলাম, তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে ঢাকা নটরডেম কলেজে পড়বো। আচ্ছা, কেন সেটা ইচ্ছে ছিল? এই ইচ্ছাটা ট্রান্সমিট হয়েছে আমার মার মাধ্যমে। উনি খুব ভাবতেন যে আচ্ছা, ছেলে নটরডেমে পড়বে, ছেলে নটরডেম কলেজে পড়বে। আমি জানি না কেন, মানে আমার এই সুযোগটা হয়নি অনেকে জিজ্ঞেস করার, তবে উনি এটা আমার মাঝে ট্রান্সমিট করতে পেরেছিলেন। এবং
আমাদের সময় আমাদের জেলা থেকে আই স্টিল রিমেম্বার আমরা 2 জন চান্স পেয়েছিলাম। আপনি জানেন যে আচ্ছা। আমাদের সময় জি অনেক একটা ভর্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা অনেক প্রতিযোগিতা অনেক প্রতিযোগিতা হতো, তো আমরা 2 জন উত্তীর্ণ হয়েছিল। উত্তীর্ণ হয়েছিলাম এবং এই আমি বলবো আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছিলেন। মানে আপনি 2000 সালে ভর্তি জি। হয়েছিলেন? আচ্ছা, তার মানে যে এই বছর আমি আসলে নটরডেম থেকে আপনি বেরিয়েছি। যে বছর বের হয়েছেন, জি, জি। তো নটরডেম কলেজের লাইফ সম্পর্কে শুনবো, কারণ মাত্র 2টি বছর, কিন্তু সেই 2 বছর আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস, অনেক ধরনের অভিজ্ঞতা নিশ্চয়ই সঞ্চার জি, করেছে। আর আমি বলবো যে আমার জন্য এই 2 বছর একটু অন্যরকম ছিল। আমার জন্য শুধু কলেজে পড়তে আসা ছিল না বিষয়টা। আমি যখন ঢাকাতে আসলাম, আমি আসলে এটা বলতে চাই, আই ওয়াজ নট কনফিডেন্ট এনাফ। ওকে, কেন আজকে আমি গাইবান্ধায় কাজ করছি। আমি আসার পরে জাস্ট লাইক ইউ, আইডিয়াল কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফস, গভর্নমেন্ট ল্যাব, এত ভালো ভালো স্কুলের মানে ছেলেদেরকে মেয়েদেরকে দেখেছি। আমি মেয়েদেরকে বলবো না, যেহেতু আমাদের ছেলেরা। কলেজে কোনো জি। মেয়ে ছিল না। ছেলেদেরকে দেখেছি, আমার এই ফিলটা হয়েছে। দে ওয়ার ভেরি স্মার্ট। দে আর ভেরি স্মার্ট, দে আর ভেরি স্মার্ট। এবং আমি ইউ ফেল্ট আন্ডার কনফিডেন্ট। জি, হ্যাঁ, Okay. আমার মনে হয়েছে যে আমি আন্ডার কনফিডেন্ট বলবো না, আমি বলবো আরো কনফিডেন্ট আমার আসা উচিত ছিল, যেটা আই ডিডন্ট হ্যাভ আচ্ছা। দ্যাট টাইম। ইভেন আমি ক্লাসিকে কোচিং করেছি, সো আমি ওই সময় থেকে এটা ফিল করেছি। আমার মনে হয়েছে যে স্পেশালি এটা আমার তখন মনে হয়েছে যখন আমি একজন ছেলেকে দেখেছি যে তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফস। আমি এই শান্তিটা পাই নাই। আসলে কোনো না কোনো ভাবে আমি ইনস্টিটিউশনের নাম বলে আমি ওই শান্তির জায়গাটা তৈরি করতে কিন্তু পারি। দিন শেষে এখন আপনি নিশ্চয়ই ফিল করেন যে এটি কোনো ম্যাটার করে না। দিন শেষে আসলে ভালো মানুষ হয়ে জি, বড় হওয়াটাই বড় অবশ্যই। কথা। এটা অবশ্যই ম্যাটার করে না। পাশাপাশি আবার আমার সেই সময়ের জন্য হয়তো এটা আপনার জন্য একটা বিষয় ছিল। তো যার সাথে কথা বলছি তার সম্পর্কে সুস্মিতা আমরা কিছু জানাবো না? একদম তাই, জানিয়ে ফেলি। প্লিজ। দর্শক, আমাদের আজকের অতিথি আবু সায়েম মোহাম্মদ জান্নাতুন নূর রিশাদ গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্রুনেল ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার থেকে মার্কেটিং ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দেশে ফিরে 2015 সালে গণ উন্নয়ন কেন্দ্রে যোগদান করেন। বর্তমানে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি গাইবান্ধা শহরের সন্নিকটে প্রায় 700 শতক জমির ওপর গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে তিস্তা ও ব্রহ্মপুত্র যমুনা নদীর চর ও তীরবর্তী এলাকায় 26টি কমিউনিটি আনন্দলোক প্রাথমিক বিদ্যালয়, 3টি মাধ্যমিক বিদ্যালয়, 1টি কারিগরি কলেজ এবং অসংখ্য উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে প্রায় 14,000 শিক্ষার্থী শিক্ষার সুযোগ পেয়েছে। শিক্ষা বিস্তার, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করা এবং সমাজ উন্নয়নে তার নিরলস অবদান তাকে দেশের উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দর্শক, আবারও ফিরছি তার কাছে। অনেক অনেক কাজ, সেসব কাজ সম্পর্কে তো শুনবো ধীরে ধীরে, কিন্তু কলেজ জীবনের গল্পে আমরা ছিলাম, সেই সময়কার অভিজ্ঞতাগুলো আরো জানতে চাই। আপনি কোনো ক্লাব অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলেন নটরডেম? আমি কলেজে? সায়েন্স ল্যাব এ যুক্ত ছিলাম, ডিবেট পছন্দ করতাম আগে আচ্ছা। থেকে, স্কুল থেকেই। সো আপনি তো গাইবান্ধায় যখন ছিলেন আপনি বলছিলেন যে সাইকেল চালিয়ে যেতেন এবং সেখানকার বন্ধু বান্ধবরা ছিল তাদেরকে বেশিরভাগকে ছেড়ে আসতে হয়েছে। আপনি বলছিলেন 2 জন শুধু এখানে আপনারা চান্স পেয়েছিলেন। তো নটরডেম কলেজে যেটা প্রাঙ্গণটা অনেক বিশাল এবং অনেক খেলাধুলার স্কোপ থাকে, আপনি কোনো খেলাধুলার সাথে যুক্ত ছিলেন? ফুটবল আগে থেকেই পছন্দ করতাম, ক্রিকেট আমাকে আসলে ওইভাবে টানতো না। আর নটরডেম কলেজে এসে যেটা অ্যাডপ্ট করেছিলাম, আমি জানি না আপনিও, টেবিল টেনিস কিংবা বাস্কেটবল? বাস্কেটবল, yes। এবং এই বাস্কেটবল খেলতে গিয়ে দুবার পা ভেঙে Oh, no. একেবারে পুরো 1.5 মাস করে। এবং এটা আমার জন্য, আমি তো বললাম যে নটরডেম কলেজের শুরু থেকেই বাস্কেটবল কেন যেন আমাকে পেয়ে বসলো, এবং টিল টুডে। সেটা বেশিরভাগের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, এটা বেশিরভাগের ক্ষেত্রেই হয়। তো আপনি যেটা বলছিলেন যে আপনি শুরুতে কনফিডেন্ট ফিল করতেন না বা আপনার স্কুলের নামটা গাইবান্ধা সেটা ফিল করতেন না, কখন আপনি সেই আত্মবিশ্বাস ফিরে পেলেন এবং সেটা কিভাবে?
যখন আমি এটা আমার শুরু হয় যে আমি যখন ক্লাসিকে কোচিং করি, আচ্ছা, কিন্তু আমার যখন অ্যাডমিশনটা হয়ে যায়, আমি যখন আসলে ঠিক আমরা যখন একটা কলেজে ভর্তি হয়ে যাই, তখন কিন্তু আমরা ওই 1000-1200 সবাই ওয়ার দ্য সেম। একদম। এবং তখন আমি ফিল করলাম দিস ইজ দ্য টাইম আই ক্যান প্রুভ মাই সেলফ। এবং আমি যখন ওই সুযোগটা পেয়ে গেলাম, এবং আপনি জানেন যে আমাদের কি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়, অনেক মানে মানে কঠিন, চ্যালেঞ্জিং। কুইজ, এক্সামস, জি। এবং আপনি কিন্তু আসলেই নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছেন। জি। সো ওই জায়গাটাতে যখন আমি বলবো না আই ওয়াজ ডুইং গুড, বাট দ্যাট মেড মি কনফিডেন্ট যে আমার যা করা উচিত সেটা আমি করতে পারছি। এবং আপনি সায়েন্সে ছিলেন, জি, আমি সায়েন্সে মায়ের ছিলাম। স্বপ্ন আপনি পূরণ করে নটরডেম কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু নিজের স্বপ্ন কি ছিল, যে আপনি কি হতে চান? মায়ের স্বপ্ন ছিল যে মা প্রথম থেকেই চাইতেন যে ইঞ্জিনিয়ার হব। আচ্ছা। সত্যি কথা বলতে কি, কখনো ওইভাবে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব এটা ফিল করি নাই। আজকে এসে বুঝি যে হয়তো মনের ভিতরে অন্য কিছু লুকানো ছিল, বলেই হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য আরো বড় কিছু হতে চাইনি। মানুষের জন্য কাজ করতে চেয়েছি। বাহ। আসলে বলে না যে পরিবার থেকে মানুষ ছোটবেলা থেকেই যেটা দেখে দেখে বড় হয়। জি। আজকে বুঝি যে কোনো না কোনো ভাবে হয়তো ওই কাজটাতে শান্তি পাবো, বুঝতে পেরেছিলাম। বাবাকে দেখে আপনি জি, অনুপ্রাণিত জি, হয়েছিলেন। জি, আমি বলবো যে তিনি আমার এই জায়গাতে আমার আদর্শ, আমার আইডল, আমার সবকিছু। মায়ের ইচ্ছের কথা তো শুনলাম, একটু বাবার ইচ্ছের কথাও শুনতে চাই। বাবা কি চাইতেন? বাবা কখনোই কিছু চাইতেন না। আচ্ছা। হি ওয়াজ কমপ্লিটলি যে তুমি নিজে যেটাকে চুজ করবা, তুমি নিজে যেটাকে পছন্দ করবা, তোমার নিজের মন যেটাতে সায় দেবে, ইউ ক্যান গো ফর ইট। বাহ। সো এটা আজ পর্যন্ত আমরা একসাথে কাজ করি, তিনি একাধারে আমার বস এবং বাবা। তো আমি বলবো যে এই জায়গাটায় হি ইজ ভেরি, মানে কোনোদিন কোনো প্রেশার ফিল করি নাই। Okay. আচ্ছা, এই প্রেশারটা ছিল না বলেই হয়তো বা কিছুটা হলেও ভালো কাজ করতে পেরেছি বা করার চেষ্টা করছি। বাহ। তারপর 2002 সালে আপনি এইচএসসি পাস করেন, পরবর্তীতে কোথায়? না, সরি, এটা আমি 2002 এবং 4, আমি আচ্ছা, আচ্ছা। 4-এ শেষ করি। আচ্ছা আচ্ছা। ওকে। জি। তারপরে এইচএসসি শেষ করার পরে কোথায় ভর্তি হলেন? এসএসসি শেষ করার পরে আমি প্রথমে অ্যাডমিশন হয় আমার হলো মেডিকেল চান্স পাই, কিন্তু ঢাকার বাইরে পড়তে যাব না বলে সেখানে ভর্তি হওয়া হয় না। আচ্ছা। তারপরে চলে যাই ইন্ডিয়াতে, আইআইপিএম অ্যাডমিশন নিই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার একটা ইচ্ছা আগে থেকেই ছিল, কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার কিছুদিন পরে, উইদিন 3 মান্থস, মানে কেন যেন মনের ভিতরে এই বিষয়টা কাজ করলো যে যদি পরিবার ছেড়ে সবাইকে ছেড়েই থাকতে হয়, তাহলে কেন ইন্ডিয়াতে, কেননা আরেকটু বেটার কিছুর জন্য চেষ্টা করি। দেন আই মুভ টু ইউকে, ব্রুনেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, বিজনেস ম্যানেজমেন্টে ব্রুনেল থেকে বিএসসি শেষ করি, তারপরে ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকে শেষ করে আবার এই দেশে ব্যাক করি। কত বছর ইউকেতে ছিলেন? 7 বছর। আচ্ছা, তো আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে একটু বেটার কোনো দেশে যাবেন কিংবা লন্ডন যাবেন, তো পরিবার থেকে প্রতিক্রিয়া কি ছিল? পরিবারের বিষয়টা এমন ছিল যে বাবা যেহেতু নিজেও মানে ইউকে থেকে মাস্টার্স করেছেন 2 বার, আচ্ছা। সো উনি সবসময় চাইতেন যে আমার ছেলেরা যেন একটা, মানে দে শুড হ্যাভ এ ডিগ্রি ফ্রম ইউকে। ওকে। সো এই জায়গায় তাদেরকে অনেক সাপোর্টিভ পেয়েছি, অনেক বলতে পুরো সাপোর্ট যেটা পরিবার থেকে পাওয়া দরকার সেটা ছিল বলেই হয়তো আজকে এটা করতে পেরেছি। কত বছর ছিলেন? 7 ইয়ার্স। তো আচ্ছা। ইউকে লাইফ সম্পর্কে একটু জানতে চাই, কি বলো জি। সুস্মিতা? একদম তাই। 7 ইয়ার্স। প্রথমে তো ব্রুনেলে অ্যাডমিশন নিলাম, ইট ওয়াজ ডিফারেন্ট, মানে অভিজ্ঞতার জায়গায় ডিফারেন্ট। ইভেন যে ক্যারিকুলামে অভ্যস্ত ছিলাম ছোট থেকে, পুরোপুরি ডিফারেন্ট একটা ক্যারিকুলামে গেলাম। ইভেন ওপেন বুক এক্সাম, কখনো এগুলোতে ইউজ টু না। জি। তো তারপরও যেটা ভালো লেগেছে, যেটা আমি বলবো যে আমাকে সমৃদ্ধ করেছে, আমার এই 7 বছরে আমার যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, আমি বলবো যে আমি শিক্ষা ব্যবস্থাতেও আমাদের দেশের সাথে ইউকে শিক্ষা ব্যবস্থার যে পার্থক্যটা, আমি এটা আসলে
আমার প্রথমে এটাতে কোপ করতে কিছুটা, আমি বলবো না সমস্যা, ইট ওয়াজ মানে কিছুটা চ্যালেঞ্জ ফেস করেছি, বাট ওই শিক্ষাটা যে অনেকটাই বাস্তবমুখী, অনেকটাই যে আমরা পরবর্তী জীবনে যে ধরনের বা যা আমাদের প্রফেশনাল লাইফে যখন যাই তার সাথে এটাকে রিলেট করা যায়, এটা আমি বুঝতে পেরেছি। এবং এটা মানে আমি বলবো এটা আমার একটা অন্যরকম ভালো লাগা। জি, সেই পার্থক্যের জায়গাগুলো একটু বিস্তারিতভাবে শুনতে চাই, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে ইউকের কতটা পার্থক্য আপনি দেখেছেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে বাংলাদেশে কোনো ওপেন বুক এক্সাম নেই। আমার এই ইউকের 4 বছর গ্রাজুয়েশনে আমি অসংখ্যবার ওপেন বুক এক্সাম নিয়ে গিয়েছি, যে আমাদের এমন ছিল যে ইউ ক্যান টেক এনি বুকস ইন দ্য এক্সাম হল, কিন্তু সারপ্রাইজিংলি আপনি আসলে বই নিয়ে গেলেও খুব একটা লাভ হবে বইয়ে কোনো অ্যান্সার খুঁজে পাবেন না। অল দ্য থিংস আর কেস অ্যানালাইসিস, সবকিছু ওখানে কেস অ্যানালাইসিস। সো আপনি যদি আসলে ওই বিষয়টা আত্মস্থ না করেন, তাহলে বা সারাদিন ধারণ বই করতে না খুঁজেও পারেন, সারাদিন বই খুঁজেও আপনি answer করতে পারবেন না। বাহ। তো আপনি সায়েন্সে ছিলেন, এসএসসি এইচএসসি, তারপরে যে আপনি ব্যবসা ব্যবস্থাপনা এবং মার্কেটিং এ শিফট করলেন আর কি, সেটি আপনাকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিল? সত্যি কথা বলতে আমি অনেকে বলে যে আসলে এই জায়গাটায় চেঞ্জ করলে কিছুটা চ্যালেঞ্জ ফেস, আমি জানি না যে হয়তোবা আমি যদি ওই 9-10 বা ইন্টারমিডিয়েটের সময় এই চেঞ্জটা করতাম হয়তোবা কিছু প্রবলেম হতে পারতো, বাট আমি যে সময়টাতে করেছি আর আমি আসলে যে পরিবেশটা পেয়েছি খুব সহযোগিতাপূর্ণ, দ্যাট ওয়াজ নট এ বিগ চ্যালেঞ্জ। ওকে, আচ্ছা, সবাই অনেক সহযোগিতাপূর্ণ ছিল। ইভেন আমার ওখানে আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি ওখানে মানে মাল্টিকালচারাল অনেক দেশের ছেলেমেয়েরা পেয়েছি। আমাদের ফ্যাকাল্টিরা যারা ছিলেন দে আর ভেরি মাচ হেল্পফুল। কোনো চ্যালেঞ্জ ফেস করেন? মানে নিজে নিজে আপনি দেশ থেকে গেলেন, নিশ্চয়ই রান্না বান্না থেকে আর অনেক কিছু নিজেকে অ্যাডপ্ট করে নিতে হয়েছে। অবশ্যই ওই সময়টা চ্যালেঞ্জ ফেস করি নাই বলাটা ঠিক হবে না, মানে চ্যালেঞ্জ বললেও চ্যালেঞ্জ, ইটস এ লার্নিং, বাট পুরোটাই নতুন কিছু ছিল। রান্নাবান্নার কথা বলেছেন যে হ্যাঁ, রান্নাবান্না সবটাই শিখতে হয়েছে। আজকের দিন ইলিশ মাছও কাটতে পারি, মানে ইলিশ মাছ কেটে রান্না করতে পারি, মানে সবই পারি আর কি। চমৎকার। সো প্রথমে যাওয়ার পরে আসলে এটা একটা ইট ওয়াজ এ চ্যালেঞ্জ, মানে রান্নার জন্য অনেক ঝামেলা ফেস করেছি, বাট একটু ওয়ান ইয়ার অ্যারাউন্ড আস্তে আস্তে শিখতে হয়েছে আর কি। সুইট চ্যালেঞ্জ ছিল যেটা আপনি সারা জীবন কাজে সারা জীবন কাজে দেবে, এবং মানে আজকের দিন আই ফিল প্রাউড যে আমি সব রান্না করতে পারি। বাহ, একদিন খাবো। প্লিজ, এনি টাইম, আই উইল ভেরি হ্যাপি। আচ্ছা, ইউকে থেকে দেশে ফিরলেন কবে? 13 সালে। আচ্ছা, আচ্ছা, তারপরে কিভাবে কোথায় যোগ দিলেন সবসময়? প্রথমে আই ওয়াজ সাপোজ টু জয়েন এইচএসবিসি, মানে ব্যাংকে ইউকেতে, এরকম যখন শেষ করলাম তারপরে আই হ্যাড অফার আফটার মাই ইন্টার্ন, কিন্তু ওই যে বললাম না যে চিন্তা করে দেখলাম যে আসলে কোনোভাবে ওইটাতে মন সায় দিচ্ছে না, ভালো লাগা কাজ করছে না। তারপরে 13 সালে চলে আসলাম, 13 শুরুর দিকে শেষ হলো, 13 মাঝামাঝিতে ব্যাক করলাম, করে ভলান্টারি কাজ শুরু করলাম গণ উন্নয়ন কেন্দ্রে। প্রায় 1 বছর আসলে একটু বোঝার চেষ্টা করলাম যে যেখানে কাজ করতে চাচ্ছি সেখানে আমি কতটুকু ফিট। আসলে আমরা তো সবাই কাজ করতে যাই অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে, অনেক কিছু পাওয়ার জন্য, তো আসলে বুঝলাম যে আমি নিজে এখানে কিছু দিতে পারবো কিনা, দ্যাট আই নিড টু নো। সো এইভাবে 1 বছর কাজ করলাম। একেবারে আপনি জানেন যে আমাদের প্রতিষ্ঠান, আমরা শিক্ষাক্ষেত্রে কাজ করছি, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করছি, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি, লাইভলিহুড ডেভেলপমেন্টে কাজ করছি। প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করেছি এঙ্গেজ হয়ে, মাঠের মানুষের সাথে এঙ্গেজ হয়ে বোঝার জন্য। সো অ্যারাউন্ড 1 বছর যখন এই কাজটা করে বুঝতে পারলাম যে আই ফিল গুড। আমি একটা জিনিস সবসময় বলি এখন, এবং এটা ফিলও করি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে এঙ্গেজ। আমি মনে করি যে আমি ব্লেসড এই জন্য যে আমি এমন একটা প্রফেশনে এঙ্গেজ, আই গেট স্যালারি। সত্যি কথা, আমি আই রিয়েলি ফিল ইট, যে আমি এমন একটা সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন যে আমি মানুষের জন্য কাজও করছি, আবার সেই জন্য বেতনও পাচ্ছি। সো এই ভালো লাগাটা থেকেই যখন বুঝলাম যে না, আসলে এখানে ভালো লাগা আছে, দেন আই ডিসাইডেড না, লেটস ওয়ার্ক ইন গাইবান্ধা, ওয়ার্ক ফ্রম হিয়ার। প্রথমে ভেবেছিলাম যে
ওখান থেকে এসে গাইবান্ধায় কাজ করতে পারবো কিনা। নিয়ে যাবো আপনাদেরকে একবার গাইবান্ধায়। আচ্ছা। খুব বেশি ডেভেলপ না, ইভেন স্টিল আপনি কোনো ভালো খাবারের দোকান পাবেন না, খুব ভালো কিছু। এটার একটা মজা আছে, কারণ সবই যদি শহরের মতো হয়ে যায় একদম। তাহলে আর কি থাকলো। আমার বন্ধু বান্ধবরা যখন যায় অনেক অবাক হয় যে কি ব্যাপার, এখানে তো একটা ভালো, ইভেন ওরা আমার বিয়ের সময় গিয়েছিল, গিয়ে বলে যে আচ্ছা। এমন শহরে আসলাম একটা আইসক্রিমও খেতে পাচ্ছি না। আচ্ছা। আমি বললাম ভাই, মানে এটার স্বাদ নিতে হবে যে যেখানে যেটা আর কি। হ্যাঁ, আমার কাছে সেটাই। তাই মনে হয় জি, যে শহরের জি। বাইরে গিয়ে যদি আমি সেই অনুভূতিটাই না পাই যে আমি বাইরে আছি, একদম, তাহলে সেই যাওয়াটা অর্থহীন। মানে ওখানে তো আমি গাইবান্ধায় থাকি, ওখানে নিঃশ্বাস নিলে আমরা ফিল করতে পারি যে ফ্রেশ এয়ারটা আসলে কি। একদম। সেটাই, যেটা খুব দরকার, আমরা যেটা খুব ঢাকা শহরে দরকার। যেটা খুব মিস করি। সো ওই 1 বছরের পরে মানে নিজে সিদ্ধান্ত নিলাম যে না, আমি আসলেই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চাই। আর বললাম তো যে আই ফিল ব্লেসড যে কাজও করছে, আল্লাহ পেটও চালাচ্ছে। জি। সো নট ব্যাড। একজন স্বেচ্ছাসেবক হিসেবে গণ উন্নয়ন কেন্দ্রে জি, আপনার শুরু, এবং সেখান থেকে আজকে পরিচালক পদে। জি, এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে যদি বলি যে একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন। থ্যাংক ইউ। আমি আসলে ওই শুরু করেছিলাম স্বেচ্ছাসেবক হিসেবে, এবং আস্তে আস্তে অপারেশনের দায়িত্বে আসলাম। এবং আমাদের সংগঠনে আমি একটু আগে বলেছি যে আমরা শিক্ষা নিয়ে কাজ করি, স্বাস্থ্য নিয়ে কাজ করি, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করি, পরিবেশ নিয়ে আমাদের কাজ আছে। আমরা এরকম প্রায় 40টির উপরে প্রজেক্ট বাস্তবায়ন করি বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায়। বাংলাদেশে যে সকল আইএনজিও এবং ইউএন বডি কাজ করছে, প্রায় সবার সাথে আমাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। সো আমি এই জায়গাটাতে পুরো অপারেশনের দায়িত্বে কাজ করা শুরু করলাম 2015 সালের মাঝামাঝি থেকে। অদ্যাবধি এই জায়গাটা দায়িত্ব পালন করছে। আমাদের যত সংখ্যক প্রজেক্ট, সবগুলো প্রজেক্টের অপারেশনের দায়িত্ব পালন করি। আপনি জানেন যে আমাদের কিছু সামাজিক ব্যবসা রয়েছে, যেমন আমাদের হসপিটাল রয়েছে, ডি অ্যাডিকশন সেন্টার রয়েছে, এরকম কিছু সামাজিক ব্যবসা প্রায় 10টির উপরে। আমি প্রতিষ্ঠানের পক্ষে এই সামাজিক ব্যবসাগুলোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি সামাজিক ব্যবসা এই জন্যই বলছি যে আমাদের ব্যবসাগুলোর প্রফিট কোনো ব্যক্তির পকেটে যায় না। আপনারা রিইনভেস্ট করেন। জি, এটা আমাদের প্রতিষ্ঠান হচ্ছে এগুলোর ওনার, এবং রিইনভেস্ট হয়। সো আমরা গণ উন্নয়ন কেন্দ্রের একজন কর্মী হিসেবে উই আর নমিনেটেড টু প্লে দ্য রোল অফ অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর, বা আরো, মানে আমরা গণ উন্নয়ন কেন্দ্র থেকেই আমরা নির্বাচিত হয়ে এখানে এই দায়িত্বগুলো পালন করছি। আপনাদের সংগঠনটির যাত্রা শুরু হয় কবে? আমরা 1984 সাল থেকে কাজ করছি। আচ্ছা, 84 সাল থেকে তো ডেফিনেটলি আপনি তো ছিলেন না, না। না। তো 84 সালে যারা ফর্ম করেছিলেন, তখন আসলে কতজন কর্মী ছিল জানেন? আমার বাবা এটার ফাউন্ডার, এবং উনি এখন এটার চিফ এক্সিকিউটিভ হিসেবে আচ্ছা। দায়িত্ব পালন করছেন। আচ্ছা। আমরা ওই সময় উনি যখন শুরু করেছিলেন, ওনারা তো 2-3 জন মিলেই শুরু করেছিলেন, একেবারেই। আর এখন কর্মী সংখ্যা কত? আমাদের ভলান্টিয়ার সহযোগী, মানে আমাদের ফুল টাইম এমপ্লয় মোর দেন 3500, 3500। 3500-এর উপরে। বাবা, বাহ। বাহ। এবারে একটু বিস্তারিত যদি আপনাদের কাজগুলো নিয়ে জানতে চাই। আপনি বলছিলেন যে আপনারা শিক্ষা নিয়ে, জি। পরিবেশ নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে আপনারা কাজ করেন, তো একটু বিস্তারিতভাবেই জানতে চাই। আমাদের যেমন শিক্ষা নিয়ে আমাদের যে কাজগুলো রয়েছে, আমরা আমাদের প্রতিষ্ঠিত কিছু কমিউনিটি স্কুল রয়েছে। আমরা এটা দেশের বিভিন্ন জায়গায়, গাইবান্ধাতে রয়েছে, নীলফামারীতে রয়েছে, ইভেন কুষ্টিয়ার খোকসাতেও আমাদের একটি স্কুল রয়েছে। আচ্ছা। আমরা পাশাপাশি আমরা সরকারের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এগুলোর সাথেও আমরা কাজ করছি। ইভেন আমি একটু যুক্ত করতে চাই, আমি বলবো এটা আমাদের স্পেশালিটি। আপনি জানেন যে এখন বাংলাদেশ সরকারের যে এনসিটিভির যে কারিকুলাম, এটা ডিসেবল ফ্রেন্ডলি। সো এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, এটা লবিং এর জন্য, এবং যাতে এই কারিকুলামটা এইভাবে তৈরি হয়। সো শিক্ষা নিয়ে আমাদের এই ধরনের কাজগুলো রয়েছে। পাশাপাশি আমরা টেকনিক্যাল এডুকেশন নিয়ে কাজ করছি 2008 সাল থেকে। 2008 থেকে আমরা টেকনিক্যাল এডুকেশন নিয়ে কাজ করছি, এবং এখনও আমরা প্রায় 11টা ট্রেডে রেসিডেন্সিয়াল ট্রেনিং, আমাদের একটি ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে 200 জন একসাথে ট্রেনিং নিতে পারে, রেসিডেন্সিয়াল ট্রেনিং। সো আমরা বিভিন্ন ট্রেডে, যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মোবাইল সার্ভিসিং, গ্রাফিক্স ডিজাইনিং,
এরকম ট্রেডে ট্রেনিং করাই এবং ওদেরকে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে জব প্লেসমেন্ট করি। সো এটা আমাদের একটা কার্যক্রম। আপনাকেও তো ট্রেনিং নিতে হয়েছিল অনেক নিশ্চয়ই। অনেক 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 ট্রেনিং এর মধ্যে দিয়ে, আর আমাদের এনজিওতে আসলে ট্রেনিং এর সংখ্যা একটু বেশি থাকে। আমরা ধরেই নিই যে আমরা এই জায়গায় একটু কম জানি, আমরা একটু শিখবো বুঝবো। সো বাহ। তো আপনি বলছিলেন যে দাতা সংস্থা থাকে, তো সেই বিষয়টা আসলে কতটুকু চ্যালেঞ্জিং নাকি আপনাদের খুব স্মুথ রান হচ্ছে এই ক্ষেত্রে? আসলে প্রত্যেক কাজেই তো চ্যালেঞ্জ থাকে। যদি আসলে আমি ভালো কিছু করি, আমি যদি কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারি, তাহলে আসলে অনেক চ্যালেঞ্জ মিনিমাইজ করা যায়। যেমন এখন বৈশ্বিক পরিবর্তনের সাথে আমাদের আগে গ্র্যান্ড বেস যে কাজগুলো ছিল, এই কাজের পরিমাণ কমে গিয়েছে, কিন্তু কাজের ধরন চেঞ্জ হয়েছে। কাজের পরিমাণ যে একেবারেই কমে গিয়েছে তা না। আর পাশাপাশি আমরা যেটা চেষ্টা করছি, দাতাদের থেকে নির্ভরতা কমিয়ে কিভাবে নিজেদেরকে সেলফ আত্মনির্ভরশীল হয়ে ওই একই ধরনের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো চলমান রাখা যায়, আমরা এখন সেই জায়গায় ফোকাস করছি। এবং এই উদ্দেশ্যেই আমাদের যে সামাজিক ব্যবসাগুলো আমরা শুরু করেছি, যে আমাদের সামাজিক ব্যবসার যে লভ্যাংশ, এটা দিয়ে আমরা আমাদের যে সামাজিক কর্মকাণ্ডগুলো এটা আসলে পরিচালনা করতে চাই, এবং ওইভাবেই আমরা এটা করছি। যেমন আমি একটু আগে বলেছি যে আমাদের হসপিটাল, আমাদের ডিএডিকশন সেন্টার, মানে এগুলো তো আমাদের সামাজিক ব্যবসা। আমাদের হসপিটালের প্রফিট থেকে আমরা আমাদের এডুকেশন প্রোগ্রামের জন্য অনেকটা খরচ করছি। তো আমাদের সামাজিক ব্যবসাগুলো আসলে আমাদের এই সামাজিক কর্মকাণ্ডকে সাপোর্ট করার জন্যই গড়ে উঠেছে, বেগবান করছে। তো হসপিটালটা কবে হয়েছিল? হসপিটালটা শুরু করেছি ঠিক করোনা মহামারীর একটু পর পর, মানে ওই করোনা হওয়ার পর থেকে তখন আমরা আসলে ফিল করেছি যে আমাদের এই জায়গাটাতে আর একটু ইনডেপথ কাজ করা উচিত। এবং আমি বলবো আজকের দিনেও মানে আমি পার্সোনালি সন্তুষ্ট না, যতটুকু করতে পেরেছি। there is lot to go, lot to do। কত শয্যা বিশিষ্ট? এখন আমাদের 20 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল রয়েছে গাইবান্ধায়। আমরা আশা করছি যে আমরা অলরেডি আমাদের জমি এবং ভবনের নকশা সম্পন্ন হয়েছে। আমরা খুব দ্রুত গাইবান্ধায় একটি 100 শয্যার হসপিটাল শুরু করতে চাচ্ছি, আচ্ছা। এবং সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আপনাদের বর্তমানে যে স্কুলগুলোর কথা বলছিলেন, সেখানে সব মিলিয়ে কতজন শিক্ষার্থী বর্তমানে আছে? প্রায় 14,000-এর উপরে। বাহ। সেই স্কুলগুলোর কার্যক্রম মানে কনভেনশনাল যে শিক্ষাদান হয়, এর বাইরে আসলে কি করেন আপনারা? ওই স্কুলগুলোতেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেকটা বেশি আমি বলবো। মানে একটু গল্পে গল্পে বলি, আমরা যখন জেলা শহরের বা জেলার অন্য স্কুলগুলো দেখি যে স্কুলের ছেলেমেয়েরা অনেকটা অনেক সামর্থ্যবান, ইভেন আমরা যখন 16 ডিসেম্বরের প্রোগ্রাম দেখি, মানে খুব অবাক হবেন যে ওই স্কুলগুলোকে ছাড়িয়ে এই সকল স্কুলের ছেলেমেয়েরা যারা আসলে 3 বেলা ঠিক মতো খেতেও পারে না, তারা এই ডিসপ্লে বলেন, এই পারফরমেন্সে বলেন, তারা ফার্স্ট হচ্ছে। বাহ। তো আমাকে যদি বলেন যে আপনি আপনার মূল্যায়ন কি, এটা কেন হচ্ছে, আমি তো দেখেছি আসলে গ্রামে থেকে এখনো কাজ করি, ওই সকল স্কুলের ছেলেমেয়েরা মানে ওরা যা করে মন দিয়ে করে। ওই স্কুলগুলোতে আপনি এমনও ছেলে পাবেন যে সকালবেলা প্রায় 5 কিলোমিটার হেঁটে স্কুলে এসেছে, কিন্তু আপনি ওর মুখে হাসি ছাড়া দেখবেন না। ও যখন ড্রয়িং করছে, ও যখন যে কোনো গান করছে, যে কোনো অ্যাক্টিভিটিস করছে, আমি অবজার্ভ করি যে মানে এর এমন একটা কারণ হতে পারে যে ওরা হয়তো পরিবারে অনেকটা ওই পরিবেশটা পায় না। হয়তো দেখা যায় যে বাবা দিন মজুর, বাবা হয়তো সারাদিন কাজ করছেন, মা হয়তো ঘরের কাজে আছেন। স্কুলটা হয় কি তাদের জন্য একটা আনন্দের জায়গা, স্কুলটা ওদের জন্য একটা কি বলবো, ভালো লাগার জায়গা। এবং এই জন্য তারা মন থেকে স্কুলের অ্যাক্টিভিটিস গুলোকে যেভাবে ধারণ করেন, আমার মনে হয় আমরা অনেক ক্ষেত্রে সেটা ফাঁকি দিই। এবং আপনারা হয়তো তাদেরকে দেখে অনুপ্রাণিত হন। অবশ্যই। এবং ওদের ওই হাসি, ওদের ওই কাজগুলো দেখলেই মনে হয় যে না, এই সেক্টরে যে কাজ করছি বা আছি,
ইট ওয়াজ এ রাইট ডিসিশন। এটা তো শিশু কিশোরদের কথা বললেন, হয় না যে নারী শিক্ষা কার্যক্রমের ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেন কিনা? কারণ স্পেশালি আপনি যেটা বলছিলেন গাইবান্ধা একটা রিমোট এরিয়া, সেখানে অনেকেই হয়তো নারী শিক্ষার ব্যাপারটায় অতটা পৃষ্ঠপোষকতা করে না, এক্ষেত্রে আপনারা কি করেন? এই জায়গাটায় আমাদের সংগঠন প্রথম থেকে আপনি জানেন যে আমরা নারীদের শিক্ষার ব্যাপারটাকে আরো বেশি এমফাসাইজ করি। কারণ আসলে ইভেন আমি আমার এই 14 বছরের কর্মজীবনেও যা দেখেছি, আসলে এটা স্টিল চ্যালেঞ্জিং, এখনো চ্যালেঞ্জিং। আমি যদি চরাঞ্চলের কথা স্পেশালি বলি, আপনি এখনো দেখবেন যে এখন হয়তো খুব বেশি পাবেন না, কিন্তু আজ থেকে 5 বছর আগেও আমরা পেয়েছি যে চরের একটি মেয়েকে 5-6 পড়া অবস্থায় বিয়ে দিয়ে দিচ্ছে। এবং মানে এটা যে এমন যে জোর করে তা না, মানে এটা একটা প্রথার মতো হয়ে গিয়েছিল। কিন্তু আজকের দিনে যদি বলি যে আমরা এই জায়গাটার অনেকটা পরিবর্তন করতে পেরেছি, অনেকটাই পরিবর্তন করতে পেরেছি। আমাদের উত্তরবঙ্গের প্রায় সবগুলো চরে আমাদের কাজের এখন আমরা কাজ করছি। এখন এটা খুব বেশি মানে পাওয়া যাবে না। আমি যদি পার্সেন্টেজে বলি 5-7%, আচ্ছা, এতটাও হয়তো হবে না। তাও যে 5-7%, এখানে আপনি হয়তো দেখবেন যে যাকে জোর করে বিয়ে দিচ্ছে শি ইজ রেজিং দ্য ভয়েস। মানে আগে তো ছিল এটা একটা হলিস্টিক ভাবে যে না এটাই নিয়ম, এটাই করতে হবে। সো এখন এই অবস্থাটা অনেকটা পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। এবং আমরা আরো যেটা করছি, আমরা যে ট্রেডিশনাল কাজগুলো আমাদের নারীরা করেন বা যুক্ত থাকেন, আমরা চেষ্টা করছি ওগুলোর বাইরে তাদেরকে যুক্ত করার জন্য। যেমন বেকারি সেক্টরে আমরা কোনোদিনও বাংলাদেশে দেখি না যে নারীরা কাজ করছেন। এটা আমার একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, এবং এটা এখানে আমরা একটু সহযোগিতা পেয়েছি বাইরের একটি সংস্থার কাছ থেকে। আমরা বেকারিতে নারীদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেছি এবং তাদেরকে আমাদেরও নিজস্ব যে বেকারি আছে সেখানে জবের সুযোগ করে দিয়েছি। এবং আমরা প্রাণ এবং আরো যে সকল কোম্পানি আছে আমরা ওদের সাথে একটা কোলাবোরেশন করেছি যে কিভাবে তাদেরকে জব প্লেসমেন্ট করা যায়। সো আমরা আসলে চেষ্টা করছি যে ট্রেডিশনাল কাজের বাইরে কিভাবে নারীদেরকে যুক্ত করা যায়, এই বিষয়টাকে এমফাসাইজ করে কিছু কাজ করার জন্য। বাহ। আপনি যে সময়টাতে আসলে বিদেশে ছিলেন সেই সময় থেকেই তো আপনার ভেতরে এক ধরনের স্বপ্ন ছিল যে দেশে ফিরে শিক্ষা ব্যবস্থাকে আপনি পরিবর্তনের জন্য কাজ করবেন। তো কোন ধরনের পরিবর্তনগুলো আপনি দেখতে চান? আসলে আমি যখন ইউকেতে যাই, আমি মনে করেছি যে আই অ্যাম ব্লেসড, অফকোর্স আই অ্যাম ব্লেসড। এবং আমার খুব স্ট্রংলি মনে হয়েছে যে আমার বাবা মা যেহেতু আমাকে এখানে পাঠাতে পেরেছেন, এবং আমার কিছুটা দায়িত্ব আছে যে আই শুড গো ব্যাক। মানে আমি যা শিখলাম, আমি যা করলাম, আমি যা দেখলাম, এটা যেন আমি ছড়িয়ে দিতে পারি। এবং সত্যি কথা বলতে কি, আমি প্রথমে বলেছিলাম যে আমি ওখানে গিয়েও ইভেন ক্যারিকুলাম বলেন, পড়াশোনার ধরন বলেন, যে পার্থক্যটা পেয়েছি, মানে আমার কাছে মনে হচ্ছে ওটা জীবনমুখী শিক্ষা। এবং আমি আসার পরে আমি নিজে চিন্তা করলাম যে আসলে কোন জায়গা থেকে শুরু করব। এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা তো আসলে চাই যে আমার ছেলে বা মেয়ে একসময় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু ডক্টর তো হবে 25 বছর পরে গিয়ে। এই 25 বছর কিন্তু আমরা ভাবি না, আমরা ভাবি যে একটা ভালো কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে। কিন্তু তার যে স্কুলের সময়টা, আমার কাছে মনে হয়েছে এটাই সব থেকে উপযুক্ত সময় একটি ছেলে বা মেয়েকে কনফিডেন্ট এনাফ করে গড়ে তোলার জন্য, যেটা তাকে তার ভবিষ্যৎ জীবনে যে জায়গাতেই সে কাজ করুক, ইন এনি প্রফেশন, হোয়ারএভার হি অর শি গোজ, তাকে কনফিডেন্ট এনাফ করে গড়ে তুলবে। এবং আপনি জানেন যে এই জন্যই আমরা যে স্কুলটা শুরু করেছি, জিউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, একটু ভিন্নভাবে শুরু করেছি। আপনাদের যে রেসিডেন্সিয়াল মডেল স্কুলটি, সেটি নিয়ে আমরা বিরতির আগে শুনছিলাম যে স্কুলটিকে একটু ভিন্নধর্মীভাবে চিন্তা করা হয়েছে। কতটা ভিন্নধর্মী সেটা জানতে চাই। থ্যাংক ইউ। আসলে আমরা প্রথমে বলি যে আমাদের গাইবান্ধাতে আমি যে স্কুলটিতে পড়েছি, এরকম আরো বেশ কয়েকটি প্রাইভেট স্কুল রয়েছে। সো আমরা চেয়েছিলাম আসলে এমন একটি স্কুল করতে
যেখানে এই ছেলেমেয়েরা এমন একটি পরিবেশ পাবে ইন টার্মস অফ, আমি যদি বলি বিল্ডিংস, ইন টার্মস অফ ফ্যাসিলিটিস। আমাদের স্কুলটা আমরা করেছি 700 শতক জমির উপরে। এখানে বিল্ডিং এরিয়া অ্যারাউন্ড 1,84,000 স্কোয়ার ফিট। এখানে একটা জিমনেশিয়াম আছে যেটা অ্যারাউন্ড 15,000 স্কোয়ার ফিটের। আমাদের পুরো কাজ কিন্তু এখনো সম্পন্ন হয়নি, আরও প্রায় 30 ভাগ কাজ বাকি রয়েছে। আমাদের একটি সুইমিং পুল স্কুলটার সাথে হচ্ছে, যেটা আমরা হেলথ ক্লাব, সুইমিং পুল এবং জিমনেশিয়াম। সো আসলে নর্মালি হয় কি, আমরা স্কুলে এই ধরনের ফ্যাসিলিটিগুলো দেখি না। আমরা একটা কালচারাল সেন্টার করেছি স্কুলের সাথে, যেটাও প্রায় 20,000 স্কোয়ার ফিটের একটা ভবন, 3 তলা। তো আসলে এগুলো কেন করলাম? ওই যে বললাম না যে আমি নিজে যখন ঢাকাতে এসেছি, মানে আমার মনে হয়েছে যে আসলে বড় স্কুল, মানে কেন যেন না আমার মনের ভিতরে এটা গেঁথে গিয়েছিল যে একটি স্কুল হতে পারে একটু বড়, সুন্দর, খোলামেলা, যেখানে আমরা আরো দৌড়াবো, খেলবো, বড় একটা মাঠ থাকবে, বিশাল একটা মাঠ থাকবে, মানে এমন কিছু। মানে আমি বলবো যে যেটা দেখলে, আর আমার একটা ইচ্ছা ছিল যে এমন কিছু গাইবান্ধাতে করতে, যে এবং সেটা এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত, যে গাইবান্ধাকে মানুষ এই স্কুলটা দিয়ে চিনবে। আমরা মাত্র 1 বছর হল স্কুলে শুরু করেছি, এখনো হয়তো আমরা সবার কাছে ওইভাবে পৌঁছাতে পারিনি, তবে উই আর ওয়ার্কিং অন ইট। আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে কাজ করছি, যে সকল ছেলে মেয়েকে নিয়ে কাজ করছি, আমরা এক সময় এই জায়গাটা, আমাদের যে লক্ষ্য, এটা অর্জন করতে পারবো। বা যে আমি শিক্ষার ক্ষেত্রে যে পরিবেশটা, আমি প্রথমে বলেছিলাম কনফিডেন্ট, যে পরিবেশটা এবং যে কনফিডেন্সটা একটা ছেলে বা মেয়েকে দিতে চাচ্ছি, আমরা আশা করছি যে আমরা একসময় সফল হব। বা তো আপনি নারীদের ক্ষেত্রে বলছিলেন তাদেরকে পড়াশোনার বাইরে যে বেকারিতে ইনভলভ করা যায় কিনা সেটা আপনারা ভেবেছেন। পুরুষদের কিংবা নারীদের ক্ষেত্রে যদি আমি এর বাইরেও কিছু ধরি, যে দক্ষতা উন্নয়ন কিংবা যেটা ডেভেলপমেন্টের জন্য, আপনারা স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনারা কি কি ব্যবস্থা করেছেন? আমাদের নারীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি যে কোর্সগুলোর কথা বলেছি, প্রত্যেকটা কোর্সে আমাদের একটা বাধ্যবাধকতা আছে যে 80% পার্টিসিপেন্ট শুড হ্যাভ টু বি ওমেন। আচ্ছা, সো তার মানে আমি যে সকল কর্মকাণ্ডের কথা বলেছি, এখানে কিন্তু প্রত্যেকটাতে 80 ভাগ নারী। সো সেটা আমাদের যে ধরনের ট্রেডই হোক। আর পাশাপাশি ওই যে বললাম, গতানুগতিকের বাইরে আমাদের এখন যে ট্রেডগুলো হচ্ছে, ইভেন মোবাইল ফোন সার্ভিসিং, মানে এই ধরনের প্রফেশনে কিন্তু আমরা আগে নারীদেরকে পেতাম না, কিন্তু এখানেও আমরা নারীদেরকে নিয়ে আসতে পেরেছি। ইভেন ড্রাইভিং, অটোমোবাইল সার্ভিসিং। আর পাশাপাশি আর একটা ক্ষেত্র তৈরি হয়েছে যে কেয়ার গিভার, আমরা এখন এই জায়গাটাতেও কাজ করছি। আমরা তাদেরকে দক্ষ কেয়ার গিভার হিসেবে গড়ে তুলে, দেশের বাইরে আপনি জানেন যে এটার অনেক ডিমান্ড। এবারে একটু শুনতে চাই যে চর এলাকাগুলোতে আপনাদের কিছু প্রাইমারি স্কুল ভিত্তিক কার্যক্রম আছে, সেই সম্পর্কে। আমাদের উত্তরবঙ্গের বা গাইবান্ধা কুড়িগ্রাম কেন্দ্র করে যে চরগুলো, এগুলোর মোটামুটি সবগুলোতে আমাদের কার্যক্রম রয়েছে, এবং আমরা এখনো চরগুলোতে স্কুল পরিচালনা করি। স্কুল মানে প্রাথমিক শিক্ষা কার্যক্রম যেটা বলে, প্রায় প্রত্যেকটা চরই। এবং এই চরগুলোতে যেটা সমস্যা হয় কি, আসলে মানে এটা খুব কঠিন হয়ে যায় যে চরগুলোতে যে স্কুল নাই তা না, কিন্তু দেখা যায় যে এমন একটা মানে মেইনল্যান্ড থেকে আপনাকে আসলে, আপনি যদি মেইনল্যান্ড থেকে যদি চরের কিছুকে কখনো ম্যানেজেবল করতে চান বা ম্যানেজেবল রাখতে চান, এটা আসলে খুব কষ্টকর বা দুঃসাধ্য একটা ব্যাপার। সো আসলে চর নিয়ে যদি আমরা কখনো চিন্তা করি কাজের, আমি বলবো যে যে কোনো পক্ষ কেউ যদি এটা চিন্তা করে, তাহলে আসলে চরের যে রিসোর্স, সেটাকে ব্যবহার করে যদি আমরা সলিউশনগুলো চিন্তা করি, সেটা শিক্ষা কার্যক্রম হতে পারে বা যে কোনো কার্যক্রম হতে পারে। মানে আমি এটা বলছি যে আমরা চরাঞ্চলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করব, কিন্তু মেইনল্যান্ড থেকে টিচার যাবে, অন্য কেউ যাবে, এগুলো আসলে খুব দুরূহ হয়ে যায়।
সো এটা আমি বলবো যে যারা চর নিয়ে কাজ করেন তারা আসলে চরের রিসোর্সকেই কিভাবে চরাঞ্চলের জন্য ব্যবহার করা যায় এই বিষয়টা মাথায় রেখে কাজ করলে অনেক সমস্যার সমাধান খুব ইজিলি করা সম্ভব হবে। তো সারা দেশে আপনাদের যতদূর শুনেছি যে 78টি স্কুল আছে যারা বিনা বেতনে আসলে পড়াশোনা করে আর কি। তো এই ক্ষেত্রে ফিনান্সটা কি দাতা সংস্থা থেকে আপনারা অ্যারেঞ্জ করেন? জি, আমরা আসলে বিভিন্ন দাতা সংস্থার কাছে আমাদের মানে আমাদের যে প্রপোজাল আমরা নিয়ে এটা অ্যাপ্রোচ করি এবং তারা এগ্রি করেন এবং আমাদের এখন আমাদের দাতা সংস্থার সাপোর্টে এই পুরো প্রোগ্রামটাই পরিচালিত হচ্ছে। এই 78টি স্কুল কোথায় কোথায়, মানে গাইবান্ধার বাইরে? এগুলো গাইবান্ধাতে আমাদের স্কুল রয়েছে, নীলফামারীতে রয়েছে, কুড়িগ্রামে রয়েছে, ইভেন আমি বলেছি কুষ্টিয়ার খোকসাতেও আমাদের স্কুল রয়েছে, দেশের বিভিন্ন জায়গাতে। বাহ। আপনি বলছিলেন শিক্ষকদের কথা, যে চরাঞ্চলের যে স্কুলগুলো সেখানে শিক্ষক সেই জায়গা থেকে নিয়োগ করা, তো সেক্ষেত্রে শিক্ষকদের জন্য আপনারা কি বিশেষ ধরনের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেন? আমাদের এখন যে শিক্ষা কার্যক্রম রয়েছে এখানে আমাদের যারা টিচার্স রয়েছে তাদের তো রিফ্রেশার ট্রেনিং এবং ধাপে ধাপে একটা ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে, সবসময় এটা রয়েছে। এটা আর পাশাপাশি যেটা আমরা করার চেষ্টা করি, সরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে সরকারি স্কুলের টিচারদেরকেও আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামের অধীনে তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করে আসছি। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা আমরা দীর্ঘদিন ধরে করছি। তো ইউকেতে যেহেতু ছিলেন, আপনি দেখেছেন সেখানকার শিক্ষা ব্যবস্থা এবং দেশে এসে আপনি সেটা পরিবর্তন করতে চেয়েছেন। তো শিক্ষকদেরও তো আসলে সময়ের সাথে সাথে একটু আপডেট করতে হয় শিক্ষা প্রদানের স্টাইলটা। যেমন আমি যখন পড়েছি তখন হয়তো অনেক বেতের বাড়ি খেয়েছি কিংবা হয়তো নীল ডাউন করে থাকতে হয়েছে, এখন কিন্তু স্টুডেন্টরা একটু বেশি স্পর্শকাতর আর কি। তো এই ক্ষেত্রে শিক্ষকদের নিজেদেরকে হালনাগাদ করবার জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? আমি একটা শব্দই বলবো যে আমি জানি না যে আসলে এই জায়গাটাতে আমাদের সবাইকে একটু সেন্সিটাইজ হওয়া উচিত সময়ের পরিবর্তনের সাথে সাথে। আপনি খুব রাইটলি বলেছেন, খুব রাইটলি আপনি বলেছেন। এবং আমাদের সংগঠন এবং আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করছি আমরা আসলে এটা ফিল করেছি এবং এই জায়গাটায় আমি বলবো যে পরিবর্তন না, আমি বলবো অ্যাডাপ্টেশন, যে আমরা চেষ্টা করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা যারা রয়েছেন, যারা এই শিক্ষা ব্যবস্থায় যুক্ত রয়েছেন, তাদেরকে নিয়ে একসাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করার। শুধু শিক্ষক না, মানে এই প্রজন্মেরও যারা আমরা শিক্ষার্থীদের দেখি যে আগে একটা সময় ছিল ভক্তি শ্রদ্ধাটা আসলে আমরা এমন ভাবে করতাম, কিন্তু এখন আর কি অনেক সময় এই প্রজন্মকে নিয়েও সমালোচনা হয় যে তারা আসলে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে তারা কেউ কেউ সোশ্যাল মিডিয়া কিংবা কেউ কেউ বিদেশি সংস্কৃতির আচ্ছন্ন হয়ে আসলে তাদের স্বভাবটা আসলে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে এই জায়গাটাতে কাজ করা প্রয়োজন, এই জায়গাটাতে কাজ করার প্রয়োজন। এবং আমরা আমাদের সময় আমাদের শিক্ষকদেরকে আসলে এমন ভাবে রেসপেক্ট করতাম যে বাবা মার পরেই শিক্ষক, একদম ওনারা কিছু বলবেন মানে এটা মানে বাবা মা কেউ দ্বারাও এটা ডিনাই করা যাবে না। তো আমি মনে করি যে আমাদেরও মানসিকতার ওই জায়গাটাতে পরিবর্তন অবশ্যই হওয়া উচিত। এবং এই জায়গায় আমি বলবো যে পরিবারের দায়িত্ব অনেক বেশি, একদম পরিবারের দায়িত্ব অনেক বেশি। আমরা যদি পরিবার থেকে আমাদের সন্তানদেরকে ওইভাবেই ওই শিক্ষাটা দেই যে তোমার শিক্ষক তোমার কাছে কতটুকু সম্মানের, আমি বিশ্বাস করি যে তারা সেটা বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। সুস্মিতা বোধহয় কিছু বলতে চাইছি। একদম তাই। আমি যে প্রসঙ্গটি জানতে চাচ্ছি যে আপনারা তো শিক্ষা এবং স্বাস্থ্য দুটি খাত নিয়ে কাজ করে থাকেন, তো আমরা অনেক সময় শুনি যে চরাঞ্চলের মানুষরা নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আসলে বসবাস করেন, বিশেষ করে যদি নারীদের স্বাস্থ্য নিয়ে বলতে যাই, তো সেই ঝুঁকির জায়গাগুলো নিয়ে আপনারা কি কি কাজ করছেন? আসলে চরাঞ্চলের জন্য জায়গাটা মানে এই ইভেন প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়টাও আমি বলবো অনেক ক্ষেত্রে অপ্রতুল, অনেক ক্ষেত্রে অপ্রতুল। ইভেন আমরা এইভাবে চিন্তা করি যে চরের একজন নারীকে যদি শহরের কোনো হসপিটালে এসে কোনো সেবা নিতে হয়, তার জন্য কিন্তু শুধু যে ট্রান্সপোর্টেশন একটা প্রবলেম তা না, মানে যে কস্টটা এখানে ইনভলভ হয় সেটাও একটা বড় ইস্যু যে পরিবারগুলো চরে থাকে। আমরা যেটা করছি, আমরা আসলে কমিউনিটি বেসড কিছু প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমাদের কর্ম এলাকাগুলোর, যে আমাদের যে কর্ম এলাকা আছে সেগুলোতে।
আপনি জানেন যে কমিউনিটি ক্লিনিক একটা মডেল জি। ছিল বাংলাদেশে, বা অনেকে এই মডেলে কাজ করছে। ওইটাকে মাথায় রেখে আমরাও আমাদের কর্ম এলাকাগুলোতে আমরা কমিউনিটি ক্লিনিক বলছি না, আমরা হেলথ সাব সেন্টার এর মাধ্যমে চরাঞ্চলে যে নারীরা রয়েছেন তাদের একটা প্রাথমিক স্ক্রিনিং করে, মানে একটা বেসিক যে হেলথ কেয়ার, মানে তাদের প্রাথমিক যে স্বাস্থ্যসেবাটা প্রয়োজন, এটা আমরা তাদেরকে ওইখানেই দেওয়ার চেষ্টা করছি। আর তারপরে যখন কোনো রেফারেল কেস হচ্ছে, সেক্ষেত্রে আমরা হয়তো জেলা শহর বা আরও ভালো কোনো জায়গায় তাদেরকে রেফার করছি। তবে অদ্যবধি এই জায়গাটা যে সেবার যে মানে সেবা অপ্রতুল, আমি বলবো না যে মানে এখনো অনেক কাজ করার রয়েছে বা কাজ আমাদের করতে হবে এই জায়গাটাতে নিয়ে। জি, জি। কাজের প্রসঙ্গে তো অনেক কথা শুনলাম, এবার একটু আপনার পরিবার সম্পর্কে শুনতে চাই। আপনি বলছিলেন যে আপনার কাজের ক্ষেত্রে আপনার বাবা বড় অনুপ্রেরণা, আপনার সন্তানদের ক্ষেত্রে আপনার কাজ কতটা অনুপ্রেরণা দিচ্ছে? আই বিলিভ যে আমি যেভাবে অনুপ্রাণিত হয়েছি, হয়তো ওরা এখনো ওইভাবে অতটুকু বুঝতে পারছে কি না আমি জানি না, তবে আমি আশা করব এবং আমি মন থেকে চাইবো যে তারাও যেন ঠিক মানে তাদের প্রফেশনাল লাইফেও এমন কিছু করেন যেটাতে মানুষের জন্য তারা কিছু করতে পারবে। তাদের বয়স কত? আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলের বয়স 9 বছর আর আমার মেয়ের বয়স 3 বছর। আচ্ছা, আর আপনার জীবন সঙ্গী তাকে নিয়ে একটু শুনি। জি, আই গট ম্যারিড ব্যাক ইন 2013। আমরা দুজন একই স্কুলে পড়েছি, আচ্ছা, একই জেলায় বড় হয়েছি। আর তারপর থেকে ভালোবাসা? তারপর থেকে ভালোবাসা না, বিয়ের পর থেকে ভালোবাসা বলতে পারেন। আচ্ছা, তো আপনি শুরুতে বলছেন অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা। আচ্ছা, অ্যারেঞ্জ লাভ আর কি। তো আপনার কাজের ক্ষেত্রে সে কতটা সহযোগিতা করে? আমাকে যদি এটা বলেন, আই এম রিয়েলি ব্লেসড। আমি আমার অনেক বন্ধু বান্ধবকে গিয়ে বলি, বা ইভেন আমি অনেকের কাছে শুনি, সাম পিপল আর নট হ্যাপি উইথ দ্য, মানে অনেকে আছে না ফেসবুকে স্ট্যাটাস দেখি যে জি, বিয়ে জি। করছি মানে গলা কেটে ফেলছি, বিয়ে মানে মৃত্যুবরণ। বিয়ে মানে মৃত্যুবরণ। It's been 13 years, আচ্ছা, I never feel like this way. বাহ বাহ। It's been 13 years, I never feel like this way. এবং সত্যিই বলি, আমি আল্লাহর কাছে ব্লেসড ভাবি যে she's the best friend of me, মানে আমার সব থেকে ভালো বন্ধু। চমৎকার, এর থেকে বড় কিছু আর হতে পারে না। এবং একদম। আপনি যে একের পর এক এত কাজ করছেন এবং আগ্রহ নিয়ে কাজ করছেন, আসলে পরিবার থেকে সাপোর্ট না দিলে এবং আপনাকে সেই পিসটা না দিলে আপনি সেই কাজটা করতে পারতেন না। আপনি যেটা শুরুতে বলছিলেন যে আপনার বাবাও আপনি একসাথে এখন কাজ করেন, তো এই অনুভূতি তো আসলে সবার হয় না, একসাথে বাবা ছেলে কাজ করছে। তো আপনার সেই অভিজ্ঞতার কথা শুনবো। ওই যে বলবো না যে আমার জীবনে ব্লেসিং মনে হয় একটু বেশি। আসলে প্রতি মুহূর্তে শিখছি। কখনো কখনো ছেলে বলেই কিনা জানি না, মনও খারাপ হয় অনেক বিষয়, কিন্তু শিখছি, অনেক কিছু শিখছি। আমাদের সম্পর্কটা, আমরা যখন বাসায় থাকি উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা যখন অফিসে চলে যাই we are very much professional. আর আমাকে যদি বলেন, আমি আমার প্রফেশনালিজম, আমার কাজের জায়গা, আমার সব কিছুই, মানে আমার বাবার ভূমিকাটা এখানে অনেক বেশি। আমার মাও আমাকে গড়ে তোলার জন্য অনেকটা শ্রম দিয়েছেন। আমার পুরো একাডেমিক লাইফে আমার মা যেভাবে আমাকে পাশে বসে পড়িয়েছেন, এটা আসলে বলতেই হয়। কিন্তু এখন আমি আমার বাবার কাছে যা শিখছি, আমি মনে করি যে আই এম রিয়েলি ব্লেসড টু হ্যাভ দেম ইন মাই লাইফ টিল টুডে। অবশ্যই, কারণ পরিবার যদি এরকম থাকে তাহলে যে কোনো সন্তানই আসলে আলোকিত হবে আর কি। তো আপনার যেই সামনের দিনগুলো নিয়ে একটু শুনি, যে ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে এই পর্যন্ত তো অনেক কাজ করে ফেলেছেন, সামনে আর কি কি ভাব আছে? গাইবান্ধাতে একটা ইউনিভার্সিটি করতে চাই, এবং ট্রেডিশনাল ইউনিভার্সিটি না, টেকনিক্যাল ইউনিভার্সিটি। এটা একটা স্বপ্ন ধারণ করছি, জানি না পূরণ করতে পারবো কিনা। আপনারা সবাই আছেন, সবাই মিলে সবার সহযোগিতা পেলে আই হোপ ইনশাল্লাহ এটা পারবো। আর গাইবান্ধায় স্বাস্থ্য সেবায় এখন অনেক পিছিয়ে রয়েছে। আমাদের জেলায় কোনো হার্টের অপারেশন হয় না, মানে হার্টের যে কোনো অপারেশনের জন্য আমাদেরকে
গাইবান্ধার বাইরে যেতে হয়। আমি অনেককে বলি, অনেকে আমাকে বলেন যে তুমি হসপিটাল কেন করলা। আমার ভিতরে একটা কষ্ট রয়েছে। আমার বাবারও 2বার হার্টের অ্যাটাক হয়েছে, আচ্ছা। বাট হি ডিডন্ট হ্যাভ দ্য মানে ইনিশিয়াল ট্রিটমেন্ট। আমরা হয়তো সুযোগ ছিল বলে তাকে ইনস্ট্যান্ট গাইবান্ধা থেকে ঢাকায় নিয়ে এসে ট্রিটমেন্টটা করাতে পেরেছি। সবার তো সে সবার সে সুযোগটা হয় না। আমি মানে আমি এই জায়গাটাতে মনে করি আমি সেদিনই সফল হব যেদিন আমি গাইবান্ধায় হার্টের অপারেশন করতে পারবো। এটা আমার একটা স্বপ্ন। বাহ। তো শেষ প্রশ্ন হচ্ছে কি, যারা আপনার মতো উন্নয়ন কর্মী হতে চায়, মানে উন্নয়ন কর্মী তো শুধু অবকাঠামোগত পরিবর্তন না, সেটা বোধহয় মানসিকতার পরিবর্তন, জীবনবোধের পরিবর্তন। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি শুধু এতটুকু বলবো যে যারা হতে চায় মানে অবশ্যই তাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করেছে। আমি বলবো যে এই ভালো লাগাটাকে ধরে রাখেন। আমি বিশ্বাস করি মানুষের জন্য কাজ করলে অনেক কিছু পাওয়া সম্ভব, অনেক শান্তি পাওয়া সম্ভব। আর এখন যদি বলেন না যে মানে কোনো কিছুই, আমি তো বললাম যে আমি মানুষের জন্য কাজ করছি, আমি উপার্জন করছি। সো আমি শুধু একটা জায়গায় বলবো, নিজের ফিলিংটাকে ধরে রাখেন। মানে আমি অনেককে দেখি যে খুব চেঞ্জ করে, শিফট করে। সো না, ফোকাস অন কোনো একটা কিছুতে ফোকাস থাকেন, লেগে থাকেন। আমি এটাকে খুব বলবো, যে প্রফেশনে যেতে চাই আমি লেগে থাকতে বলবো। লেগে থাকলে সফলতা আসবেই। আপনি ভালো মন নিয়ে যদি কিছু চান, আপনি চেষ্টা করেন, লেগে থাকেন, আল্লাহ আপনাকে সফল করবেনই। আমি অবশ্যই। দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই কথার পরে আসলে কোনো কথা চলে না। এই কথার রেশটাই আমরা সারাদিন এবং আরো কিছুদিন বহন করতে চাই, কারণ আসলে লেগে থাকার বিকল্প নেই এবং যে কোনো কাজ সৎভাবে আন্তরিকভাবে করলে আসলে সাফল্য আসবে। সেটা আপনাদের মতো সফল মানুষদের কাছ থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি। আজকে সকালটিকে এত সুন্দর করে তুলবার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এমন সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন। ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারা।